তো আমরা আহ, শেষ পর্যন্ত যতটুকু পড়ছিলাম সেটার পর থেকে একটু শুরু করি। তো আমাদের while এবং for এই দুইটা লুপের ভেতরে আমরা while নিয়ে আলোচনা করছি টুকটাক, খুব একটা বেশি না। এর ভেতরে আমাদের if এবং else এই দুইটা বিষয় চলে আসছে। তো এখন আমরা if এবং else আমরা চাইছিলাম আলাদা করে আলোচনা করব, বাট for এবং while, if else, break, continue এগুলো ও মানে লুপ তৈরি করার সময় এগুলো আলটিমেটলি লেখা। কোনটা কোনটা কি হয়েছিল? হ্যালো, লিখছে তো। আচ্ছা। হ্যালো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, হ্যালো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? উম, বোঝা যাচ্ছে না। আচ্ছা, কেউ কি আছেন? হ্যালো, হ্যালো, আমার স্ক্রিন কি যাচ্ছে? দেখা যাচ্ছে, আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো আপনারা বাসায় থেকে কারো সাউন্ড হলে একটু মিউট করে দিবেন দরকার হলে। আচ্ছা, তো এখন যখন আমরা ফর এবং ওয়াইল নিয়ে আলোচনা করতেছিলাম, তখন আমাদের যে ব্রেক, কন্টিনিউ এবং ইফ এলস এর বিষয়টা আলটিমেটলি চলে আসছে। তো আমরা যদি আরেকটু ভালো করে ইফ এলস এর বিষয়গুলো একটু যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা যদি একটু যাই, ধরা যাক আমরা ইফ এলস এ বিষয়গুলো কেন আসে। ইফ এলস বিষয়গুলো আসে মানে কম্পিউটারকে এখানে আপনি অপশন দেন। কিরকম অপশন? ধরা যাক আপনি কম্পিউটারকে অপশন দিলেন ইফ, এর পরে আপনি কি করেন এখানে একটা কন্ডিশন দেন। এর পরে এখানে আপনি একটা কন্ডিশন দেন, কন্ডিশন দিয়ে আপনি এখানে কোলন দেন। কোলন দিয়ে এটার থেকে ওই আগে ফর এবং while এর মতো একটু গ্যাপ দিয়ে এই জায়গায় আপনি কিছু প্রোগ্রামিং লাইন লেখেন। এবং যদি এর এই কন্ডিশনটা ট্রু হয়, আবারও বলতেছি, এর এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে এই ভিতরে এগুলো রান করবে। ভেতরের যে আপনার কোডগুলো লিখলেন সেগুলো রান করবে। যদি কোনো কারণে এর কন্ডিশনটা না মানে, এর কন্ডিশনটা না মানে, তখন আপনার সে চলে যাবে, কম্পিউটার চলে যাবে, মানে কম্পিউটার চলে যাবে এলসে। এলসে গিয়ে এলসে গিয়ে এলসে গিয়ে এরপর এলসের আন্ডারে এলসের আন্ডারে যে আপনার লাইনগুলো আছে সেগুলো এক্সিকিউট করবে। এখন আমরা ইফ এলস এই বিষয়টা অনলাইনে বলেন যে কোনোখানে বলেন জটিল করে বোঝানো আছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব একটা মাত্র কোড দিয়ে আমি আপনাদেরকে এটা সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আহ, ধরা যাক আপনি একটা কোম্পানিতে, ধরা যাক যে কোনো একটা কোম্পানিতে আপনি হচ্ছে যে ইঞ্জিনিয়ার নিয়োগ দিবেন। আপনি ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়ে আপনার ক্রাইটেরিয়া রাখছেন যে আপনার কোম্পানিতে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনার সিটি হইতে হবে হচ্ছে যে বাংলাদেশ, বা সিটি হইতে হবে বাংলাদেশ। এবং আপনাকে অবশ্যই গ্রাজুয়েট হইতে হইতে হবে। অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন আপনার কমপ্লিট করতে হবে। আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো ভালো। আর যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি নিয়োগ পাবেন, সমস্যা সমস্যা নেই। আর আপনার যদি পাবলিকেশন সংখ্যা ধরেন 10টা বা 10টার বেশি, পাবলিকেশন সংখ্যা যদি এই 10টা বা 10টার বেশি হয়, তাহলে আপনি নিয়োগ পাবেন। এখন আপনার প্রাইমারি ক্রাইটেরিয়া গুলো দিলে হচ্ছে যে আপনার ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য আপনাকে অবশ্যই অ্যাড করছেন, কি আসছে এখানে? আচ্ছা, অ্যাড হয়েছে হয়েছে অ্যাডমিট। আচ্ছা, তো ইঞ্জিনিয়ার নিয়োগে প্রাইমারি ক্রাইটেরিয়া আপনি দিয়ে দিলেন যে আপনার
অবশ্যই একজন ইঞ্জিনিয়ার সে বাংলাদেশের নাগরিক হইতে হবে, অবশ্যই তার গ্রাজুয়েশনটা কমপ্লিট থাকতে হবে, বাংলাদেশের নাগরিক হইতে হবে, অবশ্যই তার গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। এরপর যদি তার এক্সপেরিয়েন্স থাকে, যদি তার আর এক্সপেরিয়েন্স থাকে তাহলে হচ্ছে যে সে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যোগ পাবে। আর যদি আপনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যোগ পাবে, আর যদি আপনার এক্সপেরিয়েন্স না থাকে, এক্সপেরিয়েন্স যদি আপনার না থাকে, EXPERIENC এক্সপেরিয়েন্স যদি না থাকে তাহলে সে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে যোগ পাবে। এরপর হচ্ছে আপনার পাবলিকেশন যদি আপনার 10টার বেশি থাকে তাহলে হয়েছে যে তাকে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করা হবে। আমার প্রশ্নটা ভালো করে বুঝেন, একটা কোম্পানিতে হচ্ছে ইঞ্জিনিয়ার নিয়োগ দিতে হবে, ইঞ্জিনিয়ার অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে, অবশ্যই তাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, মাস্ট। যদি সে বাংলাদেশের নাগরিক হয় এবং তার গ্রাজুয়েশন কমপ্লিট করে, এরপরে আসবে তার এক্সপিরিয়েন্স। সে তার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে হচ্ছে তো সে কি, যদি সরি আগে না থাকে এটা বলি, যদি তার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে সে জুনিয়র ইঞ্জিনিয়ার, যদি তার এক্সপিরিয়েন্স থাকে তাহলে হচ্ছে সে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যদি তার এক্সপিরিয়েন্সও থাকে এবং 10টার উপরে পাবলিকেশনও থাকে তাহলে সে হচ্ছে কি সিনিয়র ইঞ্জিনিয়ার। এবার এই পুরা জিনিসটাকে আমরা একটা মাত্র ইয়ে দিয়ে, ইফ এবং এলস, এই দুইটা জিনিস দিয়ে আমরা কি করব, এই দুইটা জিনিস দিয়ে আমরা দেখার ট্রাই করব। দেখেন আমরা লেখা শুরু করি। যেমন শুরুতে আমরা ধরে নিছি আমরা বাই ডিফল্ট যে কোনো একজন, সে বাই ডিফল্ট যে কোনো একটা পাবলিক, সে তার সিটি হচ্ছে কি, তার সিটি হচ্ছে ধরা যাক বাংলাদেশ, তার সিটি হচ্ছে ধরা যাক বাংলাদেশ, এবং GRADUA, তার গ্রাজুয়েশন হচ্ছে যে আপনার ধরেন ট্রু, মানে সে গ্রাজুয়েটেড, এবং EXPERIEN এক্সপেরিয়েন্স হচ্ছে আছে ট্রু, এবং তার PUBLICA তার পাবলিকেশন সংখ্যা হচ্ছে 10টা, তার পাবলিকেশন সংখ্যা হচ্ছে যে 10টা। এখন আমরা বলছিলাম আমাদের শুরুর কন্ডিশন হচ্ছে ওকে অবশ্যই বাংলাদেশের কি হইতে হবে, নাগরিক হইতে হবে। মানে ইফ 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 যদি সিটিটা ইজ ইকুয়াল টু বাংলাদেশ হয়, বাংলাদেশ হয়, তাহলে আপনি পরবর্তী ধাপে যাবেন। অর্থাৎ বাংলাদেশ হইলে সে গ্রাজুয়েট হয়েছে কিনা আপনাকে সেই ধাপে যে যাইতে হবে। ধরা যাক শুরুতেই আপনি দিয়ে দিলেন যে হয়ে গেল কি, যাকে দিলেন সে হচ্ছে বাংলাদেশের নাগরিক না, তাহলে কি হবে, এলস সে কি হয়ে যাবে, সে ধরা যাক PRINT প্রিন্ট দিলাম, প্রিন্ট দিয়ে আমরা কি করলাম, প্রিন্ট দিলাম ইউ আর নট SELECTED, ইউ আর নট সিলেক্টেড, ঠিক আছে। এরপরে ধরা যাক ইফ দেওয়ার পরে আপনি গ্রাজুয়েশনটা কমপ্লিট করছেন কিনা, সেটাকে দেখতে হবে। এই যে আপনি ইফ আপনি গ্রাজুয়েটেড কিনা, সেটাকে ট্রু কিনা সেটাকে আপনি দেখবেন। এখন যদি আপনি বাংলাদেশের হন, গ্রাজুয়েশন কমপ্লিট করেন, তাহলে আপনি কি, যে আপনি বাংলাদেশের হন এবং গ্রাজুয়েট কমপ্লিট করেন, তাহলে আপনি জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আপনি যোগ পাবেন। যদি আপনি কোনো কারণে বাংলাদেশে হইলেন কিন্তু আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেন নাই, বাংলাদেশে হইছেন কিন্তু আপনি কি করেন নাই, গ্রাজুয়েশন কমপ্লিট করেন নাই, তখন আপনি আর সিলেক্টেড হবেন না। ওকে, এখন ধরেন সে বাংলাদেশি, সে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, এখন সে এক্সপেরিয়েন্স কিনা সেটা আপনাকে দেখতে হবে। চেক করলেন সে এক্সপেরিয়েন্স কিনা, ট্রু, মানে সে এক্সপেরিয়েন্সটা ট্রু হচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে, এবং সে যে এবং তার এবং সে এখন দেখেন সে যদি এক্সপেরিয়েন্স না হয় তাহলে সে হয়ে যাবে যে হচ্ছে কি এলস, সে হয়ে যাবে যে আপনার প্রিন্ট ইউ
জুনিয়র ইঞ্জিনিয়ার, ইউ আর কত, জুনিয়র ইঞ্জিনিয়ার, সে হচ্ছে কি জুনিয়র ইঞ্জিনিয়ার হবে। এখন ধরা যাক সে অবশ্যই বাংলাদেশের, সে গ্রাজুয়েটেড এবং সে কি হবে, সে যদি এক্সপিরিয়েন্স হয় তাহলে এরপরে আপনাকে পরের ধাপ চেক করতে হবে তার পাবলিকেশন আছে কিনা, তার পাবলিকেশন 10টার বেশি আসে কিনা। যদি তার পাবলিকেশন 10টার বেশি থাকে, মানে সে সে বাংলাদেশি, সে গ্রাজুয়েটেড, এটাও টু, সে এক্সপিরিয়েন্স, তার পাবলিকেশন 10টার বেশি থাকে, তাহলে হচ্ছে যে কি সে হচ্ছে একটা সিনিয়র ইঞ্জিনিয়ার। যদি তার পাবলিকেশন 10টার বেশি না থাকে তাহলে হচ্ছে সে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ঠিক আছে, সে হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। দেখেন এখানে ইফ এলস এ সবচেয়ে যেই পেইন যে জিনিসটা হয়, এটা আমি নিজেও ভুল করি, সেটা হচ্ছে যে এই সিকোয়েন্সটা মিলানো। দেখেন একটু যদি ভিতর থেকে আসে, একটু যদি প্রথম থেকে আবার আসে, দেখেন ইফ ইফ এই কন্ডিশন যদি আপনার না মানে, তখন এই ইফ এর যে লুপ, সেই লুপটা থেকে সে বেরিয়ে যাবে। তো ইফ এর লুপ কিন্তু এই এলস এর আগ পর্যন্ত, কারণ এলসটা ইফ এর বরাবর হয়ে গেছে, সেই জন্য এলসটা হচ্ছে কি ইফ লুপের বাহিরে, অ্যাজ লাইক ফর এবং ওয়াইল সেই ইয়েটার মতো। আচ্ছা, ইফটাকে লুপ না বলে এটাকে কন্ডিশন বলাটা বেটার বেটার হবে। এটাকে কন্ডিশনও না, এটাকে লুপ বলাটা ঠিক হবে না। ধরা যাক ইফ যদি আপনার এক্সিকিউটটা বন্ধ করতে চান তাহলে এটার বরাবর কোনো কিছু একটা লিখে দিতে হবে। অর্থাৎ ইফ এর লুপ থেকে বের হতে হলে আপনাকে এই যে এলসটা ইফ এর বরাবর আমি লিখছি, অর্থাৎ যদি ইফটা কোনো কারণে ট্রু না হয় তাহলে সরাসরি জাম্প করে এলসে চলে আসবে। এরপর সেকেন্ড ইফটা দেখেন, সেকেন্ড ইফটা যদি কোনো কারণে ট্রু না হয় তাহলে সরাসরি জাম্প করে এই ইফটা যেখানে ক্লোজ হয়েছে সেখানে চলে আসবে। দেখেন এই যে প্রিন্ট ইউ আর নট সিলেক্টেড। এরপর দেখেন এটা যদি কোনো কারণে ইয়ে না হয় তাহলে জাম্প করে এখানে চলে আসবে। এটা যদি কোনো কারণে এক্সিকিউট না হয় তাহলে জাম্প করে এই ইফে চলে আসবে। দেখেন এখন আমরা ইনপুট দিছি যেখানে, এখন আমরা এখানে এবার ইনপুট দিলাম সিটি বাংলাদেশ, ট্রু, এক্সপিরিয়েন্স, পাবলিকেশন 10টা। এখন দেখে আমাদের কি রেজাল্ট শো করে। দেখেন আপনি একটা সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পাইছেন। আপনি কি হিসেবে নিয়োগ পাইছেন? সিনিয়র ইঞ্জিনিয়ার। এখন কোনো কারণে আপনার পাবলিকেশন সংখ্যা 10টার থেকে কম, মানে ধরেন 8টা, দেখেন 10টার থেকে কম 8টা, তখন হচ্ছে দেখেন আপনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এখন ধরেন কোনো কারণে আপনার পাবলিকেশন, কোনো কারণে ধরেন এই জিনিসটা হচ্ছে আপনার হচ্ছে যে ফলস হয়েছে, এই জিনিসটা দেখেন আপনি হচ্ছে কত জুনিয়র ইঞ্জিনিয়ার। দেখেন এবার আপনার পাবলিকেশন সংখ্যা যদি আপনার 12টাও হয়, দেখেন পাবলিকেশন সংখ্যা যদি 12টাও হয় তাও কিন্তু আপনার ওই ভিতরে এটা যায় না, ও সরাসরি বাইরেরটাতে জাম্প করে চলে আসছে। দেখেন পাবলিকেশন সংখ্যা যদি 12টাও হয় তাহলে হচ্ছে আপনার কি ইয়েটাতে আসে নাই। দেখতে পাচ্ছেন কিনা দেখেন। এখন আপনি তো এরকম প্রত্যেকবার ইনপুট দিয়ে আপনার দেখতে পারবেন না। তো এরকম ইনপুট দিয়ে আপনি যদি করতে চান তাহলে এটা হচ্ছে অনেক টাইম কনজিউমিং। তো আপনি একটা কাজ করেন, আপনি এই জায়গায় আপনি ইউজার থেকে মানটা নেন, তো ইউজার থেকে মানটা নেবেন আপনি ইনপুট দিয়ে, অর্থাৎ কম্পিউটার ইউজার থেকে মানটা রিসিভ করবে। একই সাথে আপনাদেরকে ইনপুট ফাংশনটা আপনাদেরকে বুঝে দিব এই প্রোগ্রামে। দেখেন এখন ধরেন আপনি এই যে সিটি, এখানে সরাসরি বাংলাদেশ না লেখে আপনি একটা কাজ করেন, এখানে আপনি INPUT ইনপুট ফাংশন নেন, অর্থাৎ সিটি ভেরিয়েবল আন্ডারে কম্পিউটারে ইউজার যেটা ইনপুট দিবে সেটা সিটি ভেরিয়েবল আন্ডারে যাবে। ঠিক আছে, এখন এই যে গ্রাজুয়েশন আন্ডারে আপনি ইনপুট দিলেন এই ইনপুট। এখন দেখেন ইনপুটের আন্ডারে, ইনপুটের ভিতরে যেটা আছে, এখানে যেটা ইনপুট, সেই ইনপুটের মধ্যে দেখেন এখানে আপনার একটা জিনিস এক্সট্রা লিখতে হবে, সেটা হচ্ছে বুল। কেন বুল? এটা হচ্ছে বুলিয়ান অপারেটর, সে কারণে। সরি, এটা ডাটা টাইপ হচ্ছে বুলিয়ান ধরনের, কারণ গ্রাজুয়েশন দেখেন এটা হচ্ছে একটা স্ট্রিং। ঠিক আছে, কিংবা এটা হচ্ছে আপনার স্ট্রিং ধরনের, সমস্যা নেই। কারণ এটার আন্ডারে আপনি যখন ট্রু ভ্যালুটাকে রাখবেন, ট্রু এই জিনিসটা হচ্ছে এট এ টাইম একটা কিওয়ার্ড, আবার এই ট্রু জিনিসটা কিন্তু একটা শব্দ। তো কম্পিউটার এখানে কনফিউজ হয়ে যাবে, সেই জন্য এখানে আপনি কি করবেন, বুল আলাদা করে দিবেন। এরপরে হচ্ছে ধরেন আপনার এক্সপেরিয়েন্স, এটা হচ্ছে বুলিয়ান ধরনের বুল। যেখানে কম্পিউটার কনফিউজ হয়ে যাবে সেখানে তার ডাটা টাইপটাকে উল্লেখ করে দিতে হবে। আবারও বলতেছি, যেখানে কম্পিউটার আর কনফিউজ হয়ে যাবে সেখানে আপনার ওকে ডাটা টাইপটা বলে দিতে হবে। ইন্টিজার টাইপ
ইনপুট দিলেন এটা। আচ্ছা, এবার স্পেলিং ঠিক আছে তো না? আচ্ছা হ্যাঁ, এবার দেখেন কম্পিউটার এখানে ব্ল্যাঙ্ক জায়গা করছে। ইনপুট ধরো দিলেন GLADSH বাংলাদেশ। এরপরে পরেরটা খুঁজলো বুলিয়ান, ধরেন আপনি গ্রাজুয়েটেড কিনা, ধরেন আপনি গ্রাজুয়েট। এরপর একটা খুঁজলো আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা, এক্সপিরিয়েন্স আছে ধরেন আপনার। এখন ধরেন আপনার পাবলিকেশন নাই অথবা পাবলিকেশন একটা আছে। দেখেন দেখেন ইউর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, প্রথম তিনটা কন্ডিশন মানছে আর লাস্টেরটা মানে নেই, সেই জন্য আপনি হচ্ছে কি একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ঠিক আছে। আচ্ছা, তো এটাই হয়েছে যে আমাদের বলতে পারেন আপনি যদি এই কোডটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আশা করি ইফ এলস, আর এখানে অনেকগুলো ইফ এলস একসাথে আছে সেজন্য এখানে একে নেস্টেড ইফও এটাকে বলা হবে। আপনারা ইনশাল্লাহ নেস্টেড ইফের এই বিষয়টাতে আর কখনো আটকাবেন না। একটু ভালো করে জিনিসটা একটু আপনাদেরকে বুঝতে পারতে হবে। আচ্ছা, তো আমরা তো ওয়াইলের বিষয়টা আগে দেখছি। এখন ওয়াইল যেরকম ফরও কাইন্ড অফ সেম, ফরও কাইন্ড অফ সেম। আমরা যদি ওয়াইলের পরে যদি ফরটাকে নিয়ে একটু আলোচনা করি, ফরটাকে নিয়ে, ফর লুপটাকে নিয়ে যে আলোচনা করি, ধরা যাক আমরা একটা স্ট্রিংকে নিয়ে আমরা অপারেশন করব। ধরা যাক স্ট্রিংকে নিয়ে অপারেশন করব। ধরা যাক আমাদের আচ্ছা ধরে হ্যালোই দিই, সমস্যা নাই, যেহেতু চলে আসছে হ্যালো। হ্যালো, এখন ধরেন আমরা চাচ্ছি হ্যালো এই ওয়ার্ডটার মধ্যে যদি কখনো ই ফাইন্ড আউট হয় তাহলে কম্পিউটার কি করবে, শো করবে এবং প্রোগ্রামটাকে এন্ড করে দিবে। আমার কথাটা আবারও বোঝার চেষ্টা করেন। এই স্ট্রিং এই ওয়ার্ডটাতে যদি কম্পিউটার ই নামক কোন একটা অ্যালফাবেট দেখে তখন সে সাথে সাথে প্রোগ্রামটা কি করবে, প্রোগ্রামটা স্টপ করে দিবে এবং সে যে ইটাকে ফাইন্ড আউট করছে, সেটা সে বলে দিবে। এখন আগের ক্লাসে আমরা ফর নিয়ে একটু আলোচনা করছিলাম। তো ফরটা এক্সিকিউট করার জন্য ফরটার এখানে একটা ডামি ভেরিয়েবল রাখতে হয়, যেই ডামি ভেরিয়েবলটা মূলত ইটারেশনে কাজ করে। ধরা যাক আমরা একটা ডামি ভেরিয়েবল নিলাম CAR, এটা STR, মানে STR এর যে ভ্যালুটা আছে সেটা ইটারেশনের সময় একটা একটা করে CAR এর মধ্যে বসবে। ঠিক আছে। এখন ইফ এই CHR কার, এই কারের মধ্যে যদি কখনো ই ফাইন্ড আউট হয়, তাহলে সে প্রিন্ট করাবে কি, ফাউন্ড। ঠিক আছে, প্রিন্ট করাবে কি, ফাউন্ড। এবং আচ্ছা এলসি এটা পরে আসতেছে, আমরা ব্রেকের এটা বুঝে আগে। এবং সে সাথে সাথে কি করবে, ব্রেক করে দিবে, সে সাথে সাথে ব্রেক করবে এবং ব্রেক করার পরে সে হচ্ছে আপনার ব্রেক করার পরে সে প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে সে ক্যারেক্টারটাকে প্রিন্ট করবে একটু, সে প্রিন্টটাই বরাবর রাখি, সমস্যা নাই। এবং সর্বশেষ সে প্রিন্ট করবে এন্ড কে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, ভিজুয়াল স্টুডিও কিংবা বাকিগুলোতে, জুপিটার না, ভিজুয়াল স্টুডিও যখন পাইথন করতে যাবে তখন এই ফর ইফ এই জিনিসগুলো একটু ইজি হয়, কারণ ওখানে ওরা বিভিন্ন লাইন টেনে দেয় এই জায়গাতে, বুঝতে পারছেন? ওরা বিভিন্ন লাইন টেনে দেওয়ার ফলে আপনি ইফটা কোথায় শেষ হয়েছে কোথায় শুরু হয়েছে সেটা নিয়ে আর কোনো কনফিউশন থাকে না। এখন নাহলে অনেক সময় যদি এটা কোনো কারণে এটার সাথে অ্যালাইন না হয় তাহলে প্রোগ্রামের লাইনটা কিন্তু উল্টা হয়ে যাইতে পারে। এটা আপনাদেরকে আমি আগেও একটু করে হয়তো দেখাইছিলাম। এই জন্য কোল্যাবের এটা একটা অসুবিধা বলতে পারেন। এই যে আপনার কিলো এসটা কেন আসতেছে, স্ট্রিং ক্যারেক্টার। আচ্ছা আচ্ছা, এখন দেখেন
ঠিক আছে ঠিক আছে, ওকে। না না এখানে ঠিক আছে, ওকে, এটা বড় হাতের এফ দিই, তাহলে বুঝতে বুঝতে সুবিধা হবে। দেখেন দেখেন, এখন দেখেন জিনিসটা। প্রথমে হচ্ছে যে স্ট্রিং, এটার ভেতরে আপনার এই পুরা জিনিসটাকে রাখছে। রাখার পরে এখন এই str এর একটা একটা করে ইন্ডেক্স আসতেছে। প্রথমে আসতেছে str0, এরপরে আসবে str1, এরপরে আসবে str2, এরপরে 3, এরপরে 4, এরগুলো একটা একটা করে করে আসবে। এবার str0 এর ভ্যালুটা মানে h এর ভ্যালুটা এখানে আসছে। এখন দেখছে যে এটা ই এর এটা এইচটা ই এর সমান কিনা, দেখছে এটা সমান না। যদি সমান না হয় তাহলে আপনি এই ক্যারেক্টারটাকে প্রিন্ট করে ফেলেন, ক্যারেক্টারটাকে প্রিন্ট করে ফেলেন, ঠিক আছে। এরপরে প্রিন্ট করে ফেলেন। তাহলে যেহেতু আমাদের লুপ ফর লুপটা এখনো শেষ হয়নি, তাহলে আবার আসবে। এরপরে str1 এর ইয়েটা যাবে, সেটা ক্যারেক্টারের ভিতর ঢুকবে, দেখবে ই এর সমান, হ্যাঁ ই এর সমান পাই গেছে, ওকে। যেহেতু পেয়ে গেছে, যেহেতু ফাউন্ড হয়েছে, সেহেতু আর কি করবে, ফাউন্ড যেহেতু হয়ে গেছে, তাহলে সে ফাউন্ডের পরে ব্রেকটা এক্সিকিউট করবে, যেহেতু ব্রেকটা ইফ এর ভিতরে। এরপরে যেহেতু আমাদের ব্রেক হইলে আমাদের ফর লুপ পুরাটাই কি হয়, এক্সিকিউশন বন্ধ হয়ে যায়। এবার ফর লুপ পুরোটা এক্সিকিউশন বন্ধ হয়েছে, কোথায় বন্ধ হয়েছে দেখেন, ফর লুপে বরাবর আছে প্রিন্ট, প্রিন্ট বরাবর বন্ধ হয়েছে। এখন আপনার যদি এইচটা ধরা যাক আপনি দেখতে চাচ্ছেন না, তাহলে দেখেন সমস্যা নেই, এটা মুছে দেন। এই যে দেখেন ফাউন্ড এন্ড, ওকে, ফাউন্ড এন্ড, শেষ, এটা পাই গেছে। একইভাবে আপনি যদি ওটাকে দেন, ও এখন চাচ্ছেন আপনি সবগুলোকে দেখবেন, সমস্যা নেই, দিলেন প্রিন্ট ক্যারেক্টার, এই যে দেখেন ওই কি হয়েছে, এটা আগে চলে গেছে, এটা আগে চলে গেছে, এখন হবে এখন হবে, তো হয়েছে এখন। এ দেখেন হ্যালো, শেষ পর্যন্ত ও আসছে, এরপর আপনার ফাউন্ড হয়েছে, শেষ, এটাই। আচ্ছা, এবার আরেকটা জিনিস নিয়ে ইয়ে করবো, সেটা হচ্ছে যে আপনার রেঞ্জ। রেঞ্জ, আচ্ছা। তো রেঞ্জের বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনাদের রেঞ্জ নামক আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনাদের ফর লুপেই মেইনলি কাজে আসে। ফর লুপ ছাড়া অন্যান্য অনেক ক্ষেত্রেও রেঞ্জ জিনিসটা কাজে আসে। আমি যদি একটু ইয়েতে লিখি আপনাদেরকে বিষয়টা, কোথায় আমার ইয়েটা, কোথায়, এই তো নিউ, আচ্ছা, ডোন্ট সেভ, আচ্ছা। আচ্ছা, আমি যদি এটা একটু লিখি, ধরা যাক রেঞ্জ, রেঞ্জ, রেঞ্জ জিনিসটা কি? রেঞ্জ হচ্ছে যে এক ধরনের ফাংশনের মতো বলতে পারেন। এটা হচ্ছে সিকোয়েন্স অফ নাম্বারকে রিটার্ন করে। রেঞ্জটা হচ্ছে একটা ফাংশন, যেটা হচ্ছে আপনার সিকোয়েন্স অফ নাম্বারকে কি করে, সিকোয়েন্স অফ নাম্বারকে রিটার্ন করে। রেঞ্জ হচ্ছে একটা ফাংশন যেটা সিকোয়েন্স অফ নাম্বারকে রিটার্ন করে, ঠিক আছে। এখন রেঞ্জের এখানে আপনি চাইলে একটা নাম্বার দিয়ে দিতে পারেন, রেঞ্জের এখানে চাইলে আপনি দুইটা নাম্বার দিতে পারেন, রেঞ্জের এখানে চাইলে আপনি তিনটা নাম্বার দিতে পারেন, একটা নাম্বার, দুইটা নাম্বার, তিনটা নাম্বার। এখন এই রেঞ্জের এখানে প্রথম যে নাম্বার আছে সেটা হচ্ছে যে আপনার কি, এই অপশনাল, এই নাম্বারটা হচ্ছে অপশনাল। এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। এই শেষ নাম্বারটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে এটা আপনাকে মাস্ট দিতে হবে, এটা আপনাকে মাস্ট দিতে হবে। প্রথমটা হচ্ছে এটা কখন থেকে স্টার্ট হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে এটা কখন থেকে কোথায় গিয়ে স্টপ হচ্ছে, আর তৃতীয়টা হচ্ছে এটা স্টেপ সাইজটা কত, সেটা বোঝাচ্ছে। তাহলে স্টার্ট, স্টপ এবং স্টেপ, আর স্টপ এরিয়াটা মাস্ট দিতে হবে। যদি কখনো স্টার্ট বা স্টেপ না থাকে, স্টার্ট বাই ডিফল্ট ধরে নিবে আপনার 0 থেকে, এবং স্টেপ বাই ডিফল্ট আপনার ধরে নেবে কিসের থেকে, 1 থেকে, ঠিক আছে। আর যেহেতু আপনার মেমোরি ধরে নেবে 0 থেকে, আর আপনার কাউন্টিং স্টার্ট হবে 1 থেকে, স্টেপ অবশ্যই এক ঘর করে করে, আর স্টপটা আপনাকে মাস দিতে হবে। স্টপ যদি না দেন তাহলে সেটা ইনফিনিটি এই দিকে ধাবিত হবে। ইনফিনিটি হচ্ছে কম্পিউটারে আপনার প্রসেসরের উপর এক্সট্রা বার্ডেন ক্রিয়েট করে।
সেহেতু চাবেন কখনোই যেন ইনফিনিটি লুপ ক্রিয়েট না হয়, সেটার দিকে একটু খেয়াল রাখবেন। এখন ধরেন আমরা যদি একটু ইয়েতে আসি, দেখেন সিকোয়েন্স, যে কোনো একটা ভেরিয়েবল নিলেন, রেঞ্জ দিলেন, ধরা যাক রেঞ্জ আপনি দিলেন যে 10 দিই, 10 দিলেন। আচ্ছা 10 দিলেন, এখন 10 দিলেন, এখন ধরেন যেহেতু এটা একটা মানে এখানে একটা নাম্বার আছে, দ্যাট মিনস এটা স্টপকে ইন্ডিকেট করতেছে, এটা কি ইন্ডিকেট করতেছে, স্টপকে ইন্ডিকেট করতেছে। এখন ফরের ইয়েটা অবশ্যই পরে আমরা একটা ভেরিয়েবল রাখবো যেটা হচ্ছে আপনার ইটারেশনে এটা ক্যারি করবে বা নিয়ে যাবে। এরপরে সিকোয়েন্স ভেরিয়েবলটা রাখবো, এটা আমরা আইটাকে প্রিন্ট করাচ্ছি, দেখেন সেটা একটু দেখেন। দেখেন এই যে আচ্ছা আমি মনে একটু ঠিক আছে। আচ্ছা দেখেন এই যে শুরু হইলো। আমি একটু ভুল ভুল বলছি, সম্ভবত এটা 0 থেকে শুরু হয়, সরি একটু ভুল বলছি এখানে, সরি একটু ভুল বলছি আমি, 0 থেকে শুরু হয় এখানে। আর স্টেপ সাইজ 1 ডিফল্ট, তাহলে ডিফল্ট ভ্যালু হচ্ছে 0 থেকে, একটু কারেকশন হবে এখানে। আর এখানে হচ্ছে আপনার স্টেপ সাইজ হচ্ছে 1, আর মাঝখানে আর যে একটা থাকে সেটা হচ্ছে আপনার স্টপ কততে গিয়ে আপনার শেষ হবে। আচ্ছা এখন আমরা আলাদা আলাদা করে দেখি এটা হয় কিনা। রেঞ্জ ধরা যাক 1, সিকোয়েন্স হচ্ছে আই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, রেঞ্জ। হ্যাঁ বারবার ম্যাচ কেন আসতেছে। আচ্ছা তো আমরা লিখি, ধরা যাক আমরা এখানে চাচ্ছি যে আমাদের 2 থেকে শুরু হবে, স্টপ হবে 10-এ, 2 থেকে শুরু হবে, স্টপ হবে 10-এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই যে গেল, এই যে দেখেন 2 থেকে শুরু হবে, স্টপ হবে 10-এ। তাহলে যেহেতু আপনার এক ঘর আগে থেকে কাউন্ট শুরু হচ্ছে, তাহলে এখানে 9 গিয়ে শেষ হয়ে যাবে। আচ্ছা এবার যদি আমরা চাচ্ছি ধরেন 2 ঘর করে করে জাম্প করবে আপনার ইয়ে, তাহলে এই তো 2 ঘর করে করে আপনার কি করতেছে, জাম্প করতেছে। আচ্ছা এখন আমরা রেঞ্জের ইয়েটা দিয়ে আমরা যে কোনো নামতা নামতার ইয়েটা করতে পারি। যেমন আপনারা যারা সি প্রোগ্রামিং করছেন, ওরা একটা কমন জিনিস হচ্ছে কি নামতা, নামতার ইয়েটা লিখতে বলে যে ইয়েটা কথা হবে। আচ্ছা আমরা যেহেতু ইনপুটের ইয়েটা আমরা আগের থেকে শিখছি, তাহলে আমরা ইনপুট দিয়ে সরাসরি কাজ করি। ইনপুট ধরা যাক একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে আমরা একটা নাম্বারকে নিব, এই ভেরিয়েবলের ভিতরে আমরা একটা নাম্বারকে নিব, এন্টার নাম্বার, একটা নাম্বারকে আমরা নিলাম, একটা নাম্বারকে আমরা নিলাম, সমস্যা নেই। আচ্ছা এখন নাম্বারকে আমরা নিলাম, এখন আমাদেরকে নামতা তৈরি করতে হবে। ধরা যাক প্রথমে যে কারণে নাম্বার দিলাম, ধরা যাক আমরা 5, 5-এর সাথে প্রথমে 1 যোগ হবে, এরপরে 2 যোগ হবে, এরপর 3 যোগ হবে, এরপর 4 যোগ হবে, এরপর 5 যোগ হবে, এরকম করে করে 10 পর্যন্ত। এখন আমাদেরকে শুরু করতে হবে 1 থেকে, যেহেতু বাই ডিফল্ট 0 থেকে ধরে নেই, তাহলে আমরা শুরু করব 1, ওইটা আমাদেরকে লিখে দিতে হবে। এবং যেহেতু আমরা 10 পর্যন্ত নামতা লিখবো, তাহলে আমাদের এখানে 11 দিতে হবে এন্ড ভ্যালু। তাহলে আমরা লিখি ফরের ইয়েতে অবশ্যই একটা ডামি ভেরিয়েবল দিব, ইন রেঞ্জ, রেঞ্জ কত থেকে কত, রেঞ্জ হচ্ছে আপনার 1 থেকে শুরু হবে, 11-তে গিয়ে শেষ হবে। এবং এরপরে আমরা দিলাম, এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন, আমরা এটা একটু সৌন্দর্যের জন্য জিনিসটা করছি। দেখেন এখানে হচ্ছে দেখেন এই যে এন্ড ভেরিয়েবলটা দিলাম, এরপরে সেমিকলনের ইনভাইটেড কমার ভিতরে যেটা, সেটা হচ্ছে সরাসরি প্রিন্ট হয়ে যাবে, ইনভাইটেড কমার সরাসরি প্রিন্ট হয়ে যাবে। আর এগুলো হচ্ছে আপনার কি ভেরিয়েবল। আবার এখানে হবে যে এন স্টার আই, মানে এন গুণ আই, এই জায়গা হবে কত, এন স্টার আই। দেখেন এখন দেখেন, হ্যাঁ ধরা যাক আমার নাম্বার দিলাম 5, এই দেখেন 5-এর নাম্বার চলে আসছে। এখন আপনার যদি কোনো কারণে এখানে 10 দিতেন, তাহলে দেখেন আপনি যদি কোনো কারণে এখানে 10 দিতেন, দেখেন এখানে 9 পর্যন্ত আসতো। সেজন্য আপনার 1 ঘর বাড়ায় দিতে হবে 11। আর স্টার্টিং যেহেতু 0 থেকেই হয়, তাহলে আপনি 1 থেকে লিখে দিবেন। আমি তখন বলার সময় একটু করে ভুল বলছিলাম, এটা বাই ডিফল্ট এটা
জিরো থেকে শুরু হয় না, এটা বাই ডিফল্ট হচ্ছে, হ্যাঁ বাই ডিফল্ট এটা জিরো থেকে শুরু হয়, এক থেকে শুরু হয় না। এই জিরো আর এক নিয়ে আমার কোডিং করার সময় অনেক সমস্যা পায় যায়, মানে অনেক পেইন খেতে হয় আর কি জিরো আর একের এই বিষয়টা নিয়ে। আচ্ছা, আরেকটা আমরা দেখি, সেটা হচ্ছে আপনার ফ্যাক্টোরিয়ালের ধরা যাক আমরা 5-এর ফ্যাক্টোরিয়াল বাইর করবো n সমান সমান 5, অথবা আপনারা চাইলে আগের মতো ইনপুট দিয়ে করতে পারেন, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1, i ইজ ইকুয়াল টু 1 দিলাম। এটা আমরা ধরেন while দিয়ে করি, while দিয়ে করি সমান সমান n এর থেকে ছোট, i এর মান হবে n এর থেকে ছোট। এবার ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু i, সেই জিনিসটাকে আমরা সংক্ষেপে এটা দিয়ে লিখতে পারবো, দেখেন ফ্যাক্ট ইজ ইকুয়াল টু i। আচ্ছা, এবার যেহেতু আমাদের while লুপ এক ঘর করে করে বাড়বে, এক ঘর করে করে বাড়লো, এবার হচ্ছে যে আমরা এটাকে প্রিন্ট করাবো আমরা এখান থেকে ধরা যাক প্রিন্ট করালাম FACTORIAL ফ্যাক্টোরিয়াল, প্রিন্ট করাবো ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কমা দিলাম, ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু আমরা কমা দিলাম। আচ্ছা, সরাসরি সরাসরি আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলে তো হয়তো, সরাসরি আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিই, সরি ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কমা, হ্যাঁ ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1, i ইজ ইকুয়াল টু i এর থেকে ছোট, ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু n ইজ ইকুয়াল টু 5, ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা সামের আন্ডারে রাখি, সমস্যা নাই। আচ্ছা, ইনবিল্ট ফাংশন সাম চলে আসছে এখানে, ফ্যাক্টোরিয়াল ইনবিল্ট ফাংশন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার আপনার এটা হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখি তো, আপনার পাইথনের ইয়েটা চেঞ্জ এসে কিনা, ফ্যাক্টোরিয়াল 5 আসে কিনা একটু দেখি তো। একটু দাঁড়ান, ফ্যাক্টোরিয়াল n, ঠিক আছে ওকে। আচ্ছা, এবার while i is equal to i তো city fact, এই যে ফ্যাক্টোরিয়াল 120। আচ্ছা, একটা জিনিস দেখছিলাম, ওই জাভার সাথে একটু কনফিউশন করে ফেলছিলাম। কনফিউশনটা হচ্ছে জাভাতে হচ্ছে সরাসরি আপনার করে ফেলা যায়, সরাসরি ফ্যাক্টোরিয়াল লিখে দিয়ে মানে ফাংশন ডিফাইন করে এটা করে ফেলা যায়। পাইথনে আমি একটু গোলমালে ফেলেছি, হ্যাঁ ঠিক আছে, এখানে ফ্যাক্টোরিয়াল 120 আসছে যে FACT ফ্যাক্ট। তো জিনিসটা কিভাবে হয়েছে দেখেন, প্রথম আমরা 5 একটা নাম্বার সরাসরি ডিফাইন করে দিয়েছি, আপনারা চাইলে এই এন্টার নাম্বার করেও করতে পারেন, সমস্যা নাই। n ইজ ইকুয়াল টু এই যে এন্টার নাম্বার করেও করতে পারেন, সমস্যা নাই, মানে ইউজার থেকে আপনি নেবেন সেটা দিয়ে করতে পারেন, 5 দিলেন, এই যে ফ্যাক্টোরিয়াল 120 চলে আসছে, সেভাবে আপনারা করতে পারেন। এটাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদেরকে একটা আমি বই দেওয়ার চেষ্টা করবো, বইটা খুবই ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, তো আমি যে এত কিছু করাইলাম হয়তো আপনাদের সবকিছু মনে থাকবে না, তো বইটা আপনারা মাঝে মাঝে একটু পড়বেন, বইটা আমি আজকে দিয়ে দিব। বইটা মাঝে মাঝে পড়লে কি হবে, ওইখানে খুব মজার মজার কিছু জিনিস আছে, মানে খুবই ইজি ল্যাঙ্গুয়েজ, যেমন জিনিসগুলো দেখেন, জিনিসগুলো কিন্তু আপনি এখন দেখলেই বুঝবেন যে ওয়াইলের পরে জিনিসটা লেখছে, জিনিসটা মানে হচ্ছে কন্ডিশন, এরপরে যে এই যে কোলন দিলে এটা হচ্ছে ডিফল্ট দিতে হয়, ওয়াইল হচ্ছে একটা কিওয়ার্ড, এই যে ফ্যাক্টোরিয়াল ইনটু এত কেন লিখছে, এটা মানে হচ্ছে আপনার কি, এটা মানে হচ্ছে যে আপনার ধরেন FACT ফ্যাক্ট ইজ ইকুয়াল টু FACT ফ্যাক্ট স্টার i, এটা মানে হচ্ছে এই জিনিসটা, এরপরে এটা এই জিনিসটা সেম i ইজ ইকুয়াল টু i প্লাস 1, এই জিনিসগুলো আপনারা আস্তে আস্তে দেখলে কিন্তু বুঝবেন। তো আপনার যে কাজ হবে, আপনার সে কাজটা হচ্ছে আপনাদেরকে বইটা দিব, ওই বইটা একটু ভালো করে আপনারা দেখবেন। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমাদের আরো কিছু জিনিস বাকি আছে, ওইটাকে আমরা অ্যাডভান্স পাইথন বলতে পারি, সেই জিনিসগুলো ধরা যাক আপনাদের প্যারামিটার, ফাংশন, তারপরে হচ্ছে আপনার নামপাই, প্যান্ডাস, এই জিনিসগুলো একটা নেক্সট ক্লাসে আমরা দেখানোর ট্রাই করব। তো আবারও বলে রাখি, এটা হচ্ছে যে আপনার সম্পূর্ণ একটা কন্টিনিউয়াস, আপনাকে শিখতে হবে এই জিনিসগুলো।
কন্টিনিউয়াস ভাবে জিনিসগুলো আপনাকে লার্নিং প্রসেস অব্যাহত রাখতে হবে। আপনি যদি ধরা যাক এটা ১-২ দিন ধরে আপনি প্র্যাকটিস না করেন, তাহলে দেখবেন যে আপনি কিছু, কিছু জায়গা থেকে ভুলতে শুরু করছেন। তাই আপনাদের কাজ হবে যে একদম আপনার যেটা কাজ একদম কিছু না পারলেও এটলিস্ট ২-৩ টা কোড আপনারা করবেন। যেমন আমি নিজেও দেখেন আপনাদের সামনে যখন কোড করাতে আসতেছি, ভুল করতেছি ওখানে এররে আমাকে বারবার দেখতে হচ্ছে, অনেক রকম হচ্ছে। আবার বিশেষ করে ইফ এলস এর এই বিষয়গুলো আমরা বারবার আমাদের থেকে সরে যাচ্ছে, কিংবা আপনি ধরেন কোল্যাবে কিছু সুবিধার জন্য আমরা কোল্যাবে এসে কাজ করতেছি, কিন্তু আবার যদি আমরা ভিজুয়াল স্টুডিও যাই সেখানে আবার কিছু বেনিফিট পাবো। আবার কোল্যাবে যেই অন্য বেনিফিট গুলো আছে সেগুলো আবার ভিজুয়াল স্টুডিওতে নাই। তো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, এটা যদি একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, তো আপনারা তত বেশি এটাকে আয়ত্তে আনতে পারবেন। অবশ্যই বুঝতেছেন ২-৩ টা ক্লাস করার পরে এটা সি থেকে কম্পারেটিভলি অনেক ইজি একটা ল্যাঙ্গুয়েজ। আর আপনারা মাঝে, মাঝে ইউটিউবে অনেক ভিডিও আছে। তো ভালো যে সকল প্লেলিস্ট, সেগুলো আপনারা তো এখন হয়তো বেসিক গুলো জানেন, আপনারা হয়তো আস্তে, আস্তে দেখবেন, দেখলে হয়তো বুঝবেন, সেগুলো দেখে একটু প্র্যাকটিস করবেন। অ্যান্ড ইনশাআল্লাহ আমার নেক্সট ক্লাসে আরো একটু অ্যাডভান্স এর দিকে যাব। ওই আপনার ল্যামডা, তারপর ধরেন নামপাই, এরপর আমরা কিভাবে ফাংশন ডিফাইন করে কাজ করতে হয়, কিভাবে আপনার ধরেন প্যারামিটার করতে হয়, সেগুলোর দিকে ইনশাআল্লাহ আমরা যাব। তো আমার সামর্থ্যের মধ্যে কিংবা আমার ভিতরে যত কিছু আছে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেগুলো দেওয়ার ট্রাই করি। মাঝে, মাঝে অনেকগুলো ভুল ভ্রান্তি হয়। তো আমি তো আপনাদের বলতে পারেন সর্বোচ্চ এক বেস সিনিয়র, কিংবা সর্বোচ্চ মানে আপনারা আমার থেকেও অনেক সিনিয়র অনেকেই আছেন। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে এগুলো দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো। ইনশাআল্লাহ সামনে আরো অনেক কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম সবাইকে।